আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আবারও আপনাদের মাঝে আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আজকের টপিক ইঞ্জিন রুম পাইপলাইন ড্রয়িং। জাহাজের সকল ওয়াচকিপিং ইঞ্জিনিয়ারদের ইঞ্জিন রুম পাইপলাইন ডায়াগ্রামের উপর একটি কনফিডেন্ট নলেজ থাকা উচিত। অপারেশন, মেইনটেনেন্স এবং যে কোনো ইমার্জেন্সিতে কুইক অ্যাকশন নিতে হলে ইঞ্জিন রুম পাইপলাইন ডায়াগ্রামের উপর জ্ঞানের কোনো বিকল্প নেই। আর এই জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ক্যাডেট লাইফ। একজন ক্যাডেট শিপের প্রায় সকল সিস্টেমের পাইপলাইন ডায়াগ্রাম নিজে ড্র করতে হবে শিপের অরিজিনাল ডায়াগ্রাম না দেখে, এবং পরে সেটা অরিজিনাল ডায়াগ্রামের সাথে মিলিয়ে নিতে হবে এবং মিলানোর পরে অবশ্যই সিনিয়রদের সাথে কনসাল্ট করে নিজেকে ঝালিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, দেখে আসি আজকের এপিসোড। বন্ধুরা, এখানে আমরা একটি শিপের পাইপলাইন ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। তো এখানে শিপের পার্টিকুলারগুলো দেওয়া রয়েছে, এরপরে স্পেসিফিকেশন দেওয়া রয়েছে যে কোথায় কী রয়েছে, ইন্ডেক্সগুলি দেওয়া রয়েছে। শিপ পার্টিকুলারগুলি এখানে আমরা একটু বড় করে দেখি। এই যে এখানে শিপ পার্টিকুলারগুলো দেওয়া রয়েছে, রুলস রেগুলেশন কি রয়েছে, ডাইমেনশনগুলি কেমন, ইত্যাদি দেওয়া রয়েছে। এখন আমাদের একটা পাইপলাইন ডায়াগ্রাম দেখলেই সেখানে অনেক ধরনের সিম্বল রয়েছে। সেই সিম্বলগুলো কোনটার মিনিং কি সেটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। এটা ভালো করে দেখতে হবে। একজন ক্যাডেটের এই সিম্বলগুলি দেখেই বুঝতে হবে যে সে এখানে পাইপলাইন বা ওখানকার যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো কেমন। যেমন এখানে একটি দেখা যাচ্ছে যে একটি পাইপলাইন উপর দিয়ে চলে গেছে এবং আরেকটি পাইপলাইন একটু গ্যাপে রয়েছে। তার মানে এই পাইপলাইনটা একটি আরেকটির সাথে কানেক্টেড না, এই পাইপলাইনটি ওই পাইপলাইনের উপর দিয়ে বা নিচ দিয়ে ক্রস করেছে এবং এর নিচেরটা হচ্ছে এখানে কানেক্টেড। এখানে হচ্ছে একটি 3-ওয়ে কানেকশন, এখানে রয়েছে ফ্লেক্সিবল জয়েন্ট রয়েছে। ঠিক তেমনই এভাবে পুরো বিষয়টাই এই সিম্বলগুলো এখান থেকে দেখে নিয়ে বুঝতে হবে। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে স্পেকটেকল ফ্ল্যাঞ্জ, আর এই যে বাল্কহেড, যে জায়গাগুলোতে পাইপলাইন বাল্কহেড বা ইঞ্জিন রুমের একটি রুম থেকে আরেকটি রুম পেনিট্রেট করে চলে যায়, সেই সিম্বলগুলি দেওয়া রয়েছে। তো এগুলি খুব ভালোভাবে জানতে হবে। এই যে কন্ট্রোল অ্যান্ড রেগুলেশন পার্টস, এখানে কি রয়েছে সেগুলি এখান থেকে দেখতে হবে। এটার মানে কি, এইখানে ড্রয়িংয়ের কোথাও যদি আমরা এরকম দেখি তাহলে বুঝতে হবে এটা স্প্রিং। এরকম দেখলে বুঝতে হবে যে একটি মোটর ড্রিভেন। এখানে হচ্ছে যে সলিনয়েড ড্রিভেন, এটা হচ্ছে ইয়ার মোটর ড্রিভেন। এবং এটার নিচে যদি একটি ভালভ থাকে তাহলে সব হবে সলিনয়েড ভালভ হবে। যদি এটার নিচে ভালভটা হয়ে একটি কক থাকে তাহলে সলিনয়েড ড্রিভেন কক হবে। তো এটা দেখতে হবে যে এটার সাথে কি কানেক্টেড রয়েছে। এখানে ভালভ এবং কক, ভালভ এবং ককের মধ্যে যেমন এটা হচ্ছে গ্লোব ভালভ, এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্লোব ভালভ, এটা হচ্ছে 3-ওয়ে ভালভ। এই যে এখানে কিন্তু কোনো নাই, হ্যান্ডেল নাই বা কোনো হুইল নাই, এই জন্য এটা হচ্ছে গ্লোব ভালভ, নন রিটার্ন গ্লোব ভালভ। আর এটার সাথে যেমন একটি হুইল এবং একটি হ্যান্ডেল রয়েছে, এটা স্ক্রু ডাউন নন রিটার্ন ভালভ। প্রত্যেকটা ভালভে কিন্তু যে স্ট্রেট আছে, অ্যাঙ্গেল আছে, এটা সুইং চেক ভালভ, প্রেশার রেগুলেটিং ভালভ। এরকম প্রত্যেকটা ভালভের কি সিম্বল সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে, এবং সেটার ভিতরে মানে অপারেশন প্রিন্সিপাল, এই ভালভগুলোর অপারেশন প্রিন্সিপাল কি, এগুলি তখন কিন্তু ধীরে ধীরে চলে আসবে। এখানে ভালভ এবং কক্সের আরো কিছু সিম্বল দেওয়া রয়েছে, এই সিম্বলগুলো আবার আমরা দেখব। এই যে ফিল্টারের কিছু সিম্বল দেওয়া রয়েছে, হ্যান্ড পাম্প, রিডিউসার, ইজেক্টর। এখানে আরেকটি দেওয়া রয়েছে, এটা হচ্ছে যে কানেকশনগুলো ওভারবোর্ড ভালভ। এই সিম্বলগুলো দেখলে বোঝা যাবে এটা হচ্ছে ওভারবোর্ড ভালভ। পাইপলাইনের কোথাও যদি এই ধরনের সিম্বল থাকে তাহলে বুঝতে হবে ওখানে একটি সাইড গ্লাস রয়েছে।
তারপরে লাইন ডায়াগ্রামের কোথাও যদি স্ট্রেট লাইনের পরে একটি করে লাইন ওকে ক্রস করে একটু ইনক্লাইন্ড, তখন এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল লাইন। আর ডাবল ইনক্লাইন লাইন হলে হচ্ছে কন্ট্রোলিয়ার লাইন। আর ক্রস করে লাইন থাকলে বুঝতে হবে যে এটা ক্যাপিলারি টিউব। ইলেকট্রিক্যাল ওয়ারিং এরকম ছোট ছোট ডট ডট দেওয়া রয়েছে। এরপরে কিছু সিম্বল রয়েছে, যেমন এমসি, পিআই, পিএক্স। এগুলো কি? এগুলো যদি আমরা একবার করে মোটামুটি দেখি, বুঝি, এবং সেটা যদি পাইপলাইন ডায়াগ্রামের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু মোটামুটি পরবর্তী লাইফে এটা অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা। এখানে পাইপলাইনের যে কার্বন স্টিল পাইপ বা এসএস পাইপ রয়েছে, স্টেনলেস স্টিল, সেগুলোর স্পেসিফিকেশনগুলি দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, আমরা একটি সহজ পাইপলাইন ডায়াগ্রাম সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করি, কিছু আলোচনা করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো পাইপলাইন ডায়াগ্রাম ড্র করতে গেলে বা এটা খুঁজতে গেলে সবচেয়ে সহজ হচ্ছে, আমি সবচেয়ে সহজভাবে চিন্তা করি যে কোনো একটা পাম্প, যে কোনো একটা পাম্পের ইনলেট বা আউটলেট থেকে স্টার্ট করা যায়। আমরা এখন দেখব হচ্ছে ইঞ্জিন রুম সেন্ট্রাল কুলিং সি ওয়াটার সিস্টেম। এই সেন্ট্রাল কুলিং সি ওয়াটার সিস্টেমটা যদি আমি তোমাদের সাথে একটু পুরোটা আলোচনা করি, তাহলে পাইপলাইন ডায়াগ্রাম কিভাবে দেখতে হয়, কিভাবে জানতে হয়, বুঝতে হয়, সেটা কিন্তু মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো চলো বন্ধুরা, এটাকে একটু বড় করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সি চেস্ট। ইঞ্জিন রুমে সাধারণত একটি সি চেস্ট থাকে, হাই সি চেস্ট এবং লো সি চেস্ট। মানে হচ্ছে সি চেস্টটা হচ্ছে এখান দিয়ে সি ওয়াটার, কুলিং সি ওয়াটার এখান দিয়ে জাহাজের এই পথ দিয়েই ভেতরে প্রবেশ করে। তো অবশ্যই এখানে একটি সব জাহাজেই সি চেস্টগুলি যাতে আইসিং থেকে রক্ষা পাওয়া যায়, এই জন্য একটি স্টিম লাইন রয়েছে, যেতে স্টিম ব্লো করা যায়, সেই লাইনটি রয়েছে। এরপরে সি চেস্টের পরে আসছে একটি বাটারফ্লাই ভাল্ব। এখানে ভাল্বের পরে কিন্তু দুইটা দাগ দেওয়া রয়েছে, এই জন্য এটা বাটারফ্লাই ভাল্ব। তো এই বাটারফ্লাই ভাল্বটি হ্যান্ড অপারেট না, এটা হচ্ছে হাইড্রোলিক অপারেট, হাইড্রোলিক অ্যাকচুয়েটর দেওয়া রয়েছে। এই ভাল্বটি আবার থার্ড ফ্লোরে, মানে বটম ফ্লোরে না, বটম ফ্লোরের এক ফ্লোর উপরে হবে, এটা বোঝানো হচ্ছে। এক ফ্লোর উপরে হবে এবং এটা হাইড্রোলিক অ্যাকচুয়েটর দিয়ে এটাকে ওপেন ক্লোজ করা হয়। এরপরে রয়েছে একটি সিচেস ফিল্টার। এই সিম্বলটা কি তোমরা যদি না বুঝো, তাহলে উপরে গিয়ে দেখতে হবে যে এই সিম্বলটা কি। এখানে একটি এয়ার ভেন্ট রয়েছে এবং নিচে ড্রেন ভালভ রয়েছে, এবং এখানে এমজিপিএস এর কানেকশন দেওয়া রয়েছে, এমজিপিএস এটার সাথে ফিটেড। আচ্ছা, এরপরে রয়েছে সিচেস ভালভের পরে রয়েছে আরেকটি বাটারফ্লাই ভালভ। এটা হচ্ছে হ্যান্ড অপারেটেড, এটা আমরা হাত দিয়ে ওপেন ক্লোজ করতে পারি। এটা বাটারফ্লাই ভালভ দুই রকমের হয়, একটা হচ্ছে গিয়ার অ্যাকচুয়েটরের সাথে থাকে, আর একটা হচ্ছে যে শুধু নর্মাল হ্যান্ডেল। তো এই বড় বড় ভালভ যেহেতু, এগুলি সাধারণত গিয়ার অ্যাকচুয়েটেড থাকে। এই সিচেস লাইনটি লো সিচেস্টের সাথে ইন্টারকানেক্টেড। লো সিচেস্টও সেম, হুবহু হাই সিচেস্টে যা দেখেছি এখানেও তাই রয়েছে। এখানে দেখা প্রত্যেকটা ভালভের উপরে একটা নাম্বার রয়েছে, 1V, 3V, এই যে 4V, 2V। এই ভালভগুলি অনেক সময় মানে এই এই নাম্বারগুলি আমরা কোথায় দেখতে পাই? এই যে ভালভটার উপরে যে এই ধরনের একটা কপার শিট রয়েছে, এখানে এই ভালভটার নাম্বার, ভালভটার নাম, এটা কি সাকশন ভালভ না ডিসচার্জ ভালভ, এগুলি সব লেখা থাকে এখানে, এই যে এইখানটাতে। তো এইরকম আমরা এই নাম্বারগুলো ওখানে দেখতে পাবো। অনেক সময় এখানে আমাদের ডাস্ট জমে বা ময়লা জমে বা রাস্ট হয়ে যায়, তখন আমরা যদি হালকাভাবে ক্লিন করি, তাহলে ওই নাম্বারগুলো কিন্তু আমরা খুঁজে পাবো। এটা হচ্ছে মেইন পাইপলাইন সি ওয়াটার ইনগ্রেস। এখন এটা হচ্ছে ম্যানিফোল্ড বলে, এটা সি ওয়াটার ম্যানিফোল্ড বলা হয়। এটা হচ্ছে এই পাইপটা কতটুকু মোটা, এই পাইপটার ডায়ামিটার হচ্ছে 600A। এই পাইপটা 600A ডায়ামিটার। এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ লাইন চলে গেছে। এখানে যে এই জায়গাটার মানে হচ্ছে এখানে একটা ফ্ল্যাঞ্জ রয়েছে, এখানে একটা ফ্ল্যাঞ্জ রয়েছে, এই যে আমরা এখানে একটা ফ্ল্যাঞ্জ দেখতে পাচ্ছি। এরকম ফ্ল্যাঞ্জের দ্বারা এই পাইপ লাইনটি চলে গেছে আইজি ডেক্সিল পাম্পের দিকে।
এই লাইনটি চলে গেছে আইজি স্ক্রাপার লাইনের দিকে, এই লাইনটি চলে গেছে ফ্রেশ ওয়াটার জেনারেটর ইজেক্টর পাম্পের দিকে, এবং আরেকটি লাইন নিচের দিকে আসলো এখান থেকে মেইন কুলিং সি ওয়াটার। 3টি মেইন কুলিং সি ওয়াটার পাম্প রয়েছে এখানে, সবগুলোর সাথে সাকশন সাইডে কানেক্টেড। এরপরে অক্সিলারি কুল সি ওয়াটার পাম্পের সাথেও একটা কানেকশন রয়েছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি এটা মেইন যে মেইন কুলিং সিচেস থেকে যে ম্যানিফোল্ড রয়েছে সেগুলির সাথে এগুলো হচ্ছে মোটামুটি একটি লাইন। এই লাইনের সাথে দেখুন একটি টিএক্স দেওয়া রয়েছে, মানে হচ্ছে টেম্পারেচার ট্রান্সমিটার। এই টেম্পারেচার ট্রান্সমিটারটা কোথায় কানেক্টেড? টু ইএসএস, মানে হচ্ছে ইঞ্জিন রুম যে কন্ট্রোল কনসোল রয়েছে সেই বা কন্ট্রোল রুমে এটা ট্রান্সমিট করবে এখানকার টেম্পারেচার, মানে সি ওয়াটার টেম্পারেচারটা এখান থেকে ট্রান্সমিট করবে। চলো বন্ধুরা আমরা উপর থেকে দেখি এই কানেকশনগুলো কি। এখানে একটি নন রিটার্ন ভালভ দেখতে পাচ্ছি। নন রিটার্ন ভালভটা কি? যে নন রিটার্ন ভালভে দেখো একটি অংশ সাদা আর একটি অংশ ব্ল্যাক থাকে। তো তোমরা যখন ইঞ্জিন রুম পাইপলাইন ডায়াগ্রাম ড্র করবে তোমরাও কিন্তু এইভাবেই ড্র করবে, যাতে এটা বোঝা যায় যে এটা নন রিটার্ন ভালভ, এটা বাটারফ্লাই ভালভ। তাহলে বোঝা যাবে যে তুমি সত্যিকার অর্থে পাইপলাইন ডায়াগ্রামটা বুঝতে পেরেছো। এবং এই একবার যদি এইভাবে সুন্দর করে একবার করতে পারো তাহলে পরবর্তী লাইফের জন্য কিন্তু আর নিজেকে আর অনেক কষ্ট করতে হবে না। তো এই নন রিটার্ন ভালভটা বোঝার আরেকটা সহজ উপায় হচ্ছে ভালভের এই অংশটিতে উপরে যদি একটি ক্রস থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা নন রিটার্ন ভালভ। আর যদি ভালভটির উপরে ক্রস না দেওয়া থাকে তাহলে আমরা নর্মালি ধরে নেব যে এটা নন রিটার্ন ভালভ না। স্ক্রু ডাউন ভালভ মানে যে নন রিটার্ন ভালভ হবে তা কিন্তু না। অনেক স্ক্রু ডাউন ভালভ রয়েছে যেগুলো গ্লোব ভালভের মতন, যেটা নন রিটার্ন ভালভ না। তো একটি ভালভের মাধ্যমে পানিটা ডেক্সিল সি ওয়াটার পাম্পের দিকে ধাবিত হচ্ছে। তো এখানে এসে দুটো ব্রাঞ্চে চলে গেল, একটি 1 নম্বর পাম্পের দিকে আরেকটা 2 নম্বর পাম্পের দিকে। এখানে এই যে এই ভালভগুলো এটা হচ্ছে গ্লোব ভালভ, এই ভালভগুলো কিন্তু নন রিটার্ন ভালভ না। তো এই ভালভগুলি যে পাম্পটা চালু থাকবে সেই পাম্পের এই ভালভটা ওপেন রাখতে হবে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি এই সিম্বলটার মানে হচ্ছে যে মেকার সাপ্লাই, মানে এইখান থেকে এই পর্যন্ত যা কিছু আছে সবকিছু এই পাম্পের মেকার সাপ্লাই করবে। এটা পাইপলাইন যে ইয়াটা আছে শিপইয়ার্ড আছে সেই শিপইয়ার্ড এই সাপ্লাইটা করবে না। তো আমরা এই সিম্বলটার মানে হচ্ছে মেকার সাপ্লাই, মানে এইটুকের ভিতরে আমরা যা কিছু অর্ডার করব, রিপেয়ার করব, স্পেসিফিকেশন দেখবো সবকিছু আমরা মেকারের ম্যানুয়াল থেকে দেখতে হবে। এটা শিপইয়ার্ডের ম্যানুয়ালে এটা খুঁজলে হবে না। তারপরে আমরা দেখলাম যে ডেলিভারি ভালভ, নর্মালি ডেলিভারি ভালভগুলো নন রিটার্ন ভালভই হয় যে কোনো পাম্পে আমার দেখা মতে। তো এটা হচ্ছে নন রিটার্ন ভালভ। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এখানে পিএস মানে হচ্ছে এটা প্রেসার সুইচ রয়েছে এখানে। এই প্রেসার সুইচটা কি করবে? এই প্রেসার সুইচটা অন্য একটি সিস্টেম বা অন্য একটি সেফটিকে ট্রিগার করবে। এখন সেই সিস্টেম বা সেই সেফটি কি সেটা আমরা পরবর্তী কোনো সময় আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে P48 দেওয়া রয়েছে এবং 64 দেওয়া রয়েছে এবং এখানে লেখা আছে 2IG ডেক্সিল। তার মানে এই পরবর্তী পাইপলাইনটা কোথায় গেল এটা আমরা খুঁজতে গেলে আমাকে পেজ 48 এবং পেজ 64-এ দেখতে হবে। এই যে দেখুন এখানে পেজ 16 রয়েছে, ঠিক এরকম পেজ 48-এ খুঁজতে হবে, পেজ 64-এ খুঁজতে হবে। তো আমরা ওটা দেখব কিভাবে ওটা খুঁজে বের করতে হয়, কিন্তু ডেক্সেলে দেখবো না, অন্য আরেকটা সিস্টেমে দেখব। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস যে এই পাইপটা কিন্তু 600A মানে 600 mm এটা ডায়ামিটার আছে অ্যাটলিস্ট। সেখান থেকে এই পাইপলাইনটা কিন্তু আবার 40 mm ডায়ামিটার পাইপলাইন, কিন্তু এক এক ধরনের ডায়ামিটার। এইটা দেখো 200 mm ডায়ামিটার হবে এই পাইপলাইনটা, এটা হচ্ছে 100 mm ডায়ামিটার। তো এই পাইপলাইনটা যদি আমরা এদিকে দেখি তাহলে স্ক্রাপার কুলিং সি ওয়াটার পাইপলাইনের ডিটেচ লাইনের সাথে কিন্তু আবার ফায়ার অ্যান্ড জিএস পাম্প থেকে আরেকটা লাইন এসে এটার সাথে যুক্ত হয়েছে। এই যে ফায়ার অ্যান্ড জিএস পাম্প থেকে একটি লাইন যুক্ত রয়েছে এটা হচ্ছে পেজ 14 আর 2 নাম্বার লাইন, 2 নাম্বার জায়গাটা। এটা আমরা দেখে আসি, যেহেতু এটা আমরা কাছাকাছি রয়েছে এটা আমরা দেখে আসি। এটি হচ্ছে ফায়ার অ্যান্ড জিএস পাম্পের, এটা পেজ নাম্বার 14। পেজ নাম্বার 14-তে আমরা দেখব
এখানে কোথায় পেজ 16 রয়েছে, পেজ 16(1), পেজ 16(2), এই যে দেখুন, এই যে ফায়ার অ্যান্ড জিএস পাম্পের একটি লাইন এসে এখান দিয়ে এসে এই যে একটি লাইন চলে গেছে পেজ 16(2), যেটা স্ক্রাবার কুলিং সি ওয়াটার পাম্পের দিকে, আরেকটি চলে গেছে টু ফ্রেশ ওয়াটার জেনারেটর, এটা পেজ 16। সো তোমরা দেখতে পেলে যে কোথা থেকে কোথায় আমাদের দেখতে হবে, যে এটা পেজ 16 নাম্বার 2, এই যে পেজ 16 নাম্বার 2 কানেকশন। তো এখানে একটা পাম্পের এই দুটো সিম্বল হচ্ছে ককের, এখানে ফ্ল্যাঞ্জের সিম্বল দেওয়া রয়েছে এবং ফ্ল্যাঞ্জের স্পেসিফিকেশন দেওয়া রয়েছে 5K 40A। পাইপের এটা হচ্ছে প্রেসার ইন্ডিকেটরের সিম্বল, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্ডিকেটরের একটা সিম্বল। এই যে এটা হচ্ছে একটা প্যানেল, পাম্পের সাথে যে প্রেসার গেজের একটা প্যানেল থাকে, সেই প্যানেলের চিহ্ন দেওয়া রয়েছে। তো মেইন কুলিং সি ওয়াটার পাম্পও ঠিক সেই রকম। এখান থেকে যেহেতু এটা 600 mm, এটা ডায়ামিটার 600, তো এখান থেকে 3টা ব্রাঞ্চ বেরিয়ে গেছে 300 mm ডায়ামিটার করে। এটার সাথে শুধু উপরের যে পাম্পগুলি রয়েছে সেটার সাথে এখানে এক্সট্রা রয়েছে কি এখানে যেমন নন রিটার্ন ভালভ রয়েছে, এখানে নন রিটার্ন ভালভটা সুইং চেক ভালভ রয়েছে। এখানে সরাসরি নন রিটার্ন ভালভ নেই, কিন্তু সুইং চেক ভালভ রয়েছে। এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে মেকার সাপ্লাই। এখানে আরেকটি ভালভের মাধ্যমে, ছোট ভালভের মাধ্যমে, এবং এটা হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে এটা একটা কপার টিউব। এই কপার টিউবের মাধ্যমে এখানে ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার দেওয়া রয়েছে। এই ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটার দেওয়ার হচ্ছে যে কোনো একটা পাম্পের ডিসচার্জ প্রেসার এবং সাকশন প্রেসার যদি ডিফারেন্সিয়াল প্রেসার যদি তার সেট ভ্যালুর চেয়ে নিচে নেমে যায়, তাহলে সেকেন্ড পাম্প স্ট্যান্ড বাই পাম্পটা স্টার্ট হয়ে যাবে, বা থার্ড পাম্পটা স্ট্যান্ড বাই পাম্পটা স্টার্ট হয়ে যাবে, এরকম। এই জন্য এই ডিফারেন্সিয়াল প্রেসার ট্রান্সমিটারগুলি দেওয়া রয়েছে। এখানে প্রত্যেকটা পাম্পেরই কিন্তু ক্যাপাসিটি দেওয়া রয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটা পাম্পের এখানে ক্যাপাসিটি দেওয়া রয়েছে। এখানে 3টি পাম্প দেওয়া রয়েছে, একটি পাম্পের সাথে সেলফ প্রাইমিং দেওয়া রয়েছে, মানে অ্যাটাচ পাম্প দেওয়া থাকবে এখানে, বা কোনো একটি এয়ার ড্রিভেন সেলফ প্রাইমিং দেওয়া থাকবে। যেহেতু এই পাম্পটার সাথে ইমার্জেন্সি বিল সাকশন অ্যাটাচ করা আছে, সেহেতু এই পাম্পটার সাথে সেলফ প্রাইমিং। ইঞ্জিন রুমে যদি কোনো ইমার্জেন্সি হয়, যে অনেক বেশি পানি ইঞ্জিন রুমে আসছে, তখন আমরা ইন কেস অফ ইমার্জেন্সিতে এই ভালভটাকে ওপেন করে এই পাম্পটাকে চালু করলে কিন্তু পানিগুলো বেরিয়ে চলে যাওয়ার জন্যই এই ইমার্জেন্সি বিল সাকশন। তো এই বিল সাকশনটা যেই পাম্পের সাথে অ্যাটাচ থাকে নর্মালি সব জাহাজে, ওই পাম্পটার সাথে একটি সেলফ ড্রিভেন বা সেলফ প্রাইমিং পাম্প থাকে। আবার কোনো জাহাজে এই ধরনের পাম্পগুলোর পাওয়ার সাপ্লাই কিন্তু ইমার্জেন্সি সুইচবোর্ড থেকে দেওয়া থাকে। তো আরেকটি পাম্প রয়েছে নিচে, অক্সিলারি কুল সি ওয়াটার পাম্প। যেহেতু এটা সেন্ট্রাল কুলিং পাম্প, তা আমার যতটুকু মনে হয় যে জাহাজ যদি কোনো কারণে অ্যাঙ্কারে যে অনেক দিন যাবত থাকে, তাহলে হয়তো যে এনার্জি সেভিংসের জন্য আমরা এই পাম্পগুলোকে, বড় পাম্পগুলো ব্যবহার না করে এই অক্সিলারি কুল সি ওয়াটার পাম্পটা ব্যবহার করতে পারি। কারণ এখন বর্তমান যুগে সব জাহাজই এনার্জি সেভিং এর দিকে ব্যাপকভাবে মানে দৃষ্টি জ্ঞাপন করছে। তো এই এনার্জি সেভিংস করতে গেলে বড় বড় পাম্পগুলি না চালিয়ে ছোট পাম্পগুলি কিন্তু চালিয়ে, যদি তার পারপাসটা পূরণ হয়, তাহলে ছোট পাম্প চালিয়ে সেই কাজটি করা হয়। আচ্ছা, তো এখন আমরা দেখব যে মেইন কুলিং সি ওয়াটার লাইন থেকে কোথায় কোথায় চলে গেছে। এই প্রত্যেকটা পাম্পের ডিসচার্জ লাইন একটি ম্যানিফোল্ডের সাথে কানেকশন। এই যে এটা হচ্ছে সেই ম্যানিফোল্ড, এবং প্রত্যেকটা ম্যানিফোল্ড আবার ভালভের মাধ্যমে, বাটারফ্লাই ভালভের মাধ্যমে আইসোলেশন করা রয়েছে। তো এই লাইনটি একটি কমন লাইন। তো এই লাইনটি কোথায় চলে গেল? এই লাইনটি সরাসরি চলে যাচ্ছে সেন্ট্রাল কুলারের দিকে। তো আমরা যদি এই ভালভটা ওপেন করি, এই ভালভটা ওপেন করি এবং পাম্পটা স্টার্ট করে, এই পাম্প পানিটা সি ওয়াটারটা এদিক দিয়ে এসে এইভাবে এসে এদিক দিয়ে এই সেন্ট্রাল কুলারের দিকে চলে যাবে। এদিক দিয়ে গেলে 1 নম্বর সেন্ট্রাল কুলারের দিকে চলে যাবে। এখান দিয়ে একটি ফ্লাঞ্জের মাধ্যমে রয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু পাইপ লাইনটা কানেক্টেড না, একটা পাইপ আরেকটা পাইপের নিচ দিয়ে বা উপর দিয়ে গিয়েছে। এখানে পাইপ লাইনগুলো কানেক্টেড, এই যে এখানে কানেক্টেড, এখানে কিন্তু কানেকশন নেই। তো এগুলি বুঝতে হবে যে কোথায়
যে পাইপটা ইন্টার কানেক্টেড আর কোথায় পাইপটা ইন্টার কানেক্টেড না। তো এটা হচ্ছে একটা ফিল্টার। প্রত্যেকটা সেন্ট্রাল কুলার বা বড় বড় কুলারের সি ওয়াটার ইনলেট একটা ফিল্টার থাকে। এখানে মেকার সাপ্লাই, এখানে অনেকগুলি ভাল্ব দেখতে পাচ্ছেন। নর্মালি এখান দিয়ে ইনলেট, এগুলি হচ্ছে আউটলেট, কিন্তু এখানে অনেকগুলি ভাল্ব মানে হচ্ছে এই কুলারগুলো সি ওয়াটার ব্যাক ফ্লাশিং করা যায়। সি ওয়াটার ব্যাক ফ্লাশিং করলে কিন্তু কুলারগুলো ক্লিনিংয়ের যে ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে যায়। তো এখানে কি কি দেওয়া রয়েছে, টেম্পারেচার ইন্ডিকেটর মানে থার্মোমিটার, প্রেসার ইন্ডিকেটর মানে প্রেসার গেজ। এখানে লাইনটা কি করা যাবে, ড্রেন করা যাবে, এখানে পার্জিং করা যাবে। তার মানে হচ্ছে এই পাইপলাইনটা নিচে, এই পাইপলাইনটা উপরে, এই কুলারের উপর দিয়ে এই পাইপলাইনটা বেরিয়ে গিয়েছে। এটা হচ্ছে ড্রেন লাইনটা সবচেয়ে লোয়েস্ট পার্টে দেওয়া হয় ড্রেন লাইনগুলো, আর হাইয়েস্ট পয়েন্টে দেওয়া হয় পার্জিং লাইনগুলো। এখানে যে এই সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা হচ্ছে এখানে একটা রিডিউসার দেওয়া রয়েছে। এই পাইপলাইনটা 300A আর এর পরের পাইপলাইনটা কিন্তু 250A। তার মানে এটা 300 mm, এর পরের পাইপলাইনটা হচ্ছে 250 mm। তার মানে এই পাইপলাইনটা এখানে একটা রিডিউসার দেওয়া রয়েছে, এখানেও একটা রিডিউসার দেওয়া রয়েছে। আর এই কমন লাইনের সাথে কি রয়েছে, একটা প্রেসার ট্রান্সমিটার রয়েছে। এটা হচ্ছে মেইন কন্ট্রোল কনসোল। এই পাইপলাইন, এই এমসি মানে হচ্ছে মেইন কন্ট্রোল কনসোল। আর পিআইএল মানে প্রেসার ইন্ডিকেশন অ্যালার্ম লো লেভেল। এটা হচ্ছে প্রেসার ইন্ডিকেটিং অ্যালার্ম লো লেভেল। এখানে যদি এইচ থাকতো এল এর জায়গায়, তাহলে হচ্ছে হাই প্রেসার হাই অ্যালার্ম দিবে, হাই প্রেসার অ্যালার্ম। তো টেম্পারেচার ইন্ডিকেটর, টেম্পারেচার ট্রান্সমিটার, এবং এখান থেকে সুইচ ট্রিটমেন্ট প্ল্যান্টের দিকে একটি লাইন চলে গেছে, এবং এটা কোথায় দেখতে হবে সেটা এখানে ইন্ডিকেশন করা রয়েছে। এবং আরেকটি দেখুন, যে সেন্ট্রাল কুলার থেকে যে পাইপলাইনটা বেরিয়ে এসেছে ডিসচার্জ লাইন, সেই লাইনগুলো কি হচ্ছে, এই লাইনগুলো ওভারবোর্ড লাইন মানে শিপের হালের সাথে মিশেছে ওভারবোর্ড ভাল্ব। এই ওভারবোর্ড ভাল্বটা কিন্তু হাইড্রোলিক ডিভেন একটি অ্যাকচুয়েটর দ্বারা একটা আপার ফ্লোর থেকে এটা কি করা যায়, অপারেট করা যায়। এবং এই পাইপলাইনের সাথে কি রয়েছে, স্টিয়ারিং গিয়ার রুমের থেকে হাইড্রোলিক অয়েল কুলারের একটি ডিসচার্জ এখানে এসে মিলিত হয়েছে। এটা কিন্তু সরাসরি মিলিত হয় না, এইভাবে এবার সরাসরি মিলিত হয় নাই। এই সিম্বলটার মানে হচ্ছে এটা পয়েন্টিং ডাউন করে, মানে একটু উপর থেকে এসে একটু পয়েন্টিং ডাউন করে মিলিত হয়েছে, যাতে কোনো কারণে পানিটা এখান দিয়ে এসে এখান দিয়ে ব্যাক ফ্লো করার সুযোগ না থাকে। এখানে একটা নন রিটার্ন ভালভ রয়েছে বন্ধুরা। এই সিম্বলটা হচ্ছে একটি ওরিফিস। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা ওরিফিসের সিগন্যাল রয়েছে। এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্লাঞ্জ, মানে এই পাইপলাইনটা এখান থেকে এখানে একটা এক্সট্রা ফ্ল্যাঞ্জ রয়েছে। যদি কোনো কারণে কোনো কিছু কানেক্টেড করার লাগে, তো এখান থেকে আমাদের কানেকশন করা যাবে। তো এইটা এখানে একটা ওরিফিস দেওয়া রয়েছে। তা আমরা এই লাইনটা তো দেখলাম, এবার এই লাইনটা দেখি, এই লাইনটা কোথায় চলে গেল। এরপর সি ওয়াটার যদি আমরা এই লাইনটা চেক করি, দেখো এটা এখান দিয়ে চলে এসেছে, কোথাও কোনো কানেকশন নেই, এভাবে চলে এসে এখান দিয়ে দুটো কুলারের সাথে মিশেছে। একটি কুলার হচ্ছে যে সিওপিটির যে এয়ার ইজেক্টর রয়েছে, সেই এয়ার ইজেক্টরের কন্ডেন্সার। এটা নর্মালি যে বড় বড় যে ক্রুড অয়েল ট্যাঙ্কার রয়েছে, ভিএলসিসি বা আফ্রামেক্স, এইসব জাহাজে এই সিওপিটিগুলো থাকে। এই সিওপিটির এয়ার ইজেক্টর রয়েছে, সেই এয়ার ইজেক্টরের কন্ডেন্সারের দিকে একটি সি ওয়াটার লাইন এসেছে। আরেকটি হচ্ছে সিওপিটি কন্ডেন্সার। এটা হচ্ছে যেমন নর্মালি বয়লারের একটি অ্যাটমসফেরিক কন্ডেন্সার থাকে, এরকম এই সিওপিটি এটা একটা ভ্যাকুয়াম কন্ডেন্সার। এই ভ্যাকুয়াম কন্ডেন্সারেরও একটি কুলিং করার জন্য সি ওয়াটার লাইন রয়েছে, এবং এই সি ওয়াটার লাইনগুলি ওভারবোর্ড হয়ে গিয়েছে। তো এই লাইনগুলো কিন্তু 400A, এই লাইনগুলো এখান থেকেই, মানে 400 mm এটার ডায়ামিটার। এখান থেকে আরেকটি ব্রাঞ্চ সি ওয়াটার যে ম্যানিফোল্ড রয়েছে, সি ওয়াটার যেটা লো সি চেস্ট এবং হাই সি চেস্টের সাথে কানেক্টেড, সেখান থেকে আরেকটি ব্রাঞ্চ ফ্রেশ ওয়াটার জেনারেটর ইজেক্টর পাম্পের দিকে চলে গিয়েছে। সেই পাম্পের ডিসচার্জ লাইনটি নন রিটার্ন ভালভ, এবং এখান থেকে
একটি এখানে কিন্তু রিডিউসার, এই যে এটা হচ্ছে 100A, এখানে 80A, তার মানে এখানে একটা রিডিউসার রয়েছে। এবং এখানে যে ডট ডট দেওয়া অংশটি রয়েছে এটা হচ্ছে কিন্তু একটা মেকার সাপ্লাই, যার কারণে শুধু এটা এই লাইনটা এখানে এসে যুক্ত হবে এবং বাকিটা আমরা এখান থেকে দেখব যে এখানে একটা প্রেসার ইন্ডিকেটর রয়েছে এবং এটা ওভারবোর্ড বাল্বের দিকে চলে গিয়েছে। তো এই ছিল মোটামুটি যে একটি সহজ পাইপলাইন ডায়াগ্রাম আপনাদের সাথে আমি আলোচনা করলাম। এর চেয়েও জটিল জটিল পাইপলাইন ডায়াগ্রাম রয়েছে। যেমন আমরা যদি এই পাইপলাইন ডায়াগ্রামটাকে দেখি, যে ফায়ার অ্যান্ড জিএস পাম্পের লাইন ডায়াগ্রাম, এই লাইনটা কিন্তু যে সেন্ট্রাল কুলিং সি ওয়াটার লাইন, এটার চেয়ে অনেক বেশি কমপ্লেক্স। তো এটা ইঞ্জিন রুমের যে বিলগুলি, কোথায় কোথায় বিল ওয়েল রয়েছে, কোথায় কোথায় ট্রান্সফার করা যাবে, কোন কোন পাম্পের মাধ্যমে ট্রান্সফার করা যাবে, স্লাজ কিভাবে ট্রান্সফার করা যাবে, কোন কোন পাম্পের মাধ্যমে স্লাজ ট্রান্সফার করা যাবে, কোথায় কোথায় ট্রান্সফার করা যাবে, এবং OWS কিভাবে অপারেশন করতে হবে, এগুলি সবগুলো এখানে দেওয়া রয়েছে। কিন্তু এটা আমি যারা নতুন তাদের সাথে এটা আমি আলোচনা করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা তাদের মাথায় খুব সহজেই ঢুকবে না। তো তোমরা যদি নিজে নিজেই এই কাজটা করো এবং সিনিয়রদের সাথে আলাপ করো, তাহলে কিন্তু তোমাদের এই কাজগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তারপরেও কিছু কমন কিছু টিপস রয়েছে তোমাদের জন্য। যেমন আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে, যে প্রত্যেকটা ভালভের পজিশন কিন্তু নর্মালি ইকুইপমেন্ট বা ট্যাঙ্ক এর আশেপাশে থাকে। যেমন ধরো যে এই ভালভগুলির পজিশন, এই ভালভগুলি কোথায় পাবা? এই ভালভগুলি পাবা কিন্তু এই পাম্পের আশেপাশে, পাম্প থেকে খুব দূরে না। আচ্ছা, আমি সহজ মেইন কুলিং সিওটা, যেমন এই ভালভগুলি কোথায় পাবা? এই ভালভগুলো সাধারণত এই পাম্পের আশেপাশেই পাবা, ইকুইপমেন্ট আশেপাশেই থাকবে। এবং এইখান থেকে এই পর্যন্ত যে লাইনটা দেখছো, এখানে হয়তো শর্ট করে দেওয়া রয়েছে, কিন্তু ইঞ্জিন রুমে প্র্যাকটিক্যালি দেখা যেতে পারে যে এটা প্রায় 30 মিটার 40 মিটার লম্বা হইতে পারে। অতএব তখন দেখতে হবে যে এই ব্রাঞ্চ লাইনের আশেপাশে এই ভালভটাকে খুঁজতে হবে, এটাকে ইঞ্জিন রুমের অন্য কোথাও খুঁজলে হবে না। এবং এই ভালভটাকে খুঁজতে হবে এই পাম্পের আশেপাশে। এইভাবে সহজেই তোমরা এই ভালভটাকে পজিশনগুলি জানতে পারবে। আর যে সমস্ত ফ্লোরের নিচে ভালভ থাকে সেখানে ফ্লোর প্লেটগুলো কাটা থাকে। এমন হবে না যে একটা ফ্লোর রয়েছে তার নিচে ভালভ রয়েছে কিন্তু ফ্লোর প্লেটটা কাটা নাই, তাহলে ইজি টু অপারেট কিন্তু হবে না। এই জন্য একটা শিপইয়ার্ড যেখানে এই ফ্লোরের নিচে ভালভ থাকবে তার উপরে ফ্লোর প্লেটটা কিন্তু কেটে দিয়ে একটা ঢাকনার ব্যবস্থা করবে। ট্যাঙ্কের ক্ষেত্রে ফিলিং ভালভগুলো সাধারণত ট্যাঙ্কের উপরের দিকে থাকে। আমরা একটা দেখি, যেমন যেমন এই যে এই ট্যাঙ্কগুলোর ফিলিং লাইনটা কিন্তু উপর দিয়ে, এই যে দেখেন এই ট্যাঙ্কের ফিলিং লাইন কিন্তু উপর দিয়ে। অতএব আমাদেরকে ট্যাঙ্কের ফিলিং ভালভগুলো বা ফিলিং লাইন খুঁজতে গেলে উপর থেকে চেক করে আসতে হবে। আর আউটলেট ভালভ কিন্তু সবসময় নিচের দিকে থাকে। এই যে আউটলেট ভালভগুলো দেখছেন, এগুলো নিচের দিকেই থাকে। রুফে যে কোনো ফ্লোরে রুফের দিকে সাধারণত কোনো ভালভ থাকে না, যদি থাকে তাহলে অবশ্যই ল্যাডারের ব্যবস্থা থাকবে এবং ল্যাডারের আশেপাশেই ভালভগুলো থাকবে। একজন ক্যাডেটকে ইঞ্জিন রুম বিল্ড, স্লাজ, লুব অয়েল, ফুয়েল অয়েল এগুলোর ইন্টারনাল ট্রান্সফার যত সম্ভব অপারেশন নিজেই করতে হবে, নিজেকে সেলফ অ্যাসেসমেন্টের জন্য। কাউকে বলার দরকার নাই যে আমাকে বললেই আমি করবো, এরকম না। নিজে আগ্রহ করে সিনিয়রদের কাছে বলতে হবে যে ঠিক আছে আমি এই অপারেশনটা আমি করতে চাই। তাহলে এই অপারেশন করতে গেলে সে কি প্রবলেম বা ডিফিকাল্টিস ফেস করেছে এগুলো সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে ডিসকাস করলে পরবর্তী সময় যখন সে ওয়াচ কিপিং ইঞ্জিনিয়ার হবে তখন কিন্তু এগুলো তার কাজে লাগবে। এবং সে যখন ফোর্থ ইঞ্জিনিয়ার হবে এবং কনফিডেন্টলি এই অপারেশনগুলো করতে পারবে, এবং তখন সে চিফ ইঞ্জিনিয়ার, সেকেন্ড ইঞ্জিনিয়ার বা বাকি ইঞ্জিন স্টাফের কাছে তার একটা মর্যাদা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিও। তো জানি না কেমন লাগলো তোমাদের। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ।